এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এসে বিমুঠ হয়ে তাকালো। ফুয়াদ হঠাৎ ওর ঠোঁট জোড়ায় একটা চুমুকে বাসা থেকে বেরিয়ে গেল। ফুয়াদ চলে যাবার পর এসা দীর্ঘ সময় ধরে বিমর্ষ মুখে বসে রইল। ভালোবাসা, মায়া, টান কোনো কিছুই না করলেও হঠাৎ করে সে এসাকে রেখে নিজের মর্জি মতো দেশের বাইরে চলে যেতে পারে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক তার কাছে এত তুচ্ছ, অবজ্ঞার। তাহলে শুধু শুধু বিয়েটা করেছে কেন? সত্যি যদি ফুয়াদ এইরকম পরিকল্পনা করে রাখে, তাহলে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর কারো প্রতি মায়া টান কি বলে বলে হয়? ব্যাপারটা কি এমন যে হতে বললে হবে আর নিষেধ করলে হবে না? বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে আপনা আপনি ভালোবাসা, মায়া টান হয়ে যায়। ফুয়াদের হয়তো হয়নি, কারণ সে বিয়েটা মন থেকে করেইনি। কিন্তু এশার তো হয়েছে। ও ফুয়াদের ভালোবাসার প্রত্যাশী। মাংস মাছ ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে রাখা, কিন্তু এই মুহূর্তে আর রান্না করতে ইচ্ছে করছে না এশার। ও একবার মনস্থির করলো রান্না করবে না, পরে আবার ভাবলো ফুয়াদ এসে খাবার না পেলে ব্যাপারটা খারাপ দেখাবে, ভালো দেখাবে না। এসা রান্না করলো গরুর মাংস, বাসমতি চালের ভাত, বড় কাতলা মাছ আর সালাদ। ফুয়াদ রান্নার জন্য আরো কিছু আনতে চেয়েছিল, এসা নিষেধ করেছে। দুজন মানুষের জন্য এত আয়োজনের কি দরকার? কাতলা মাছ রান্নার সময় এসার বুকের মধ্যে হু হু করে উঠল। মিনারা বেগম বড় কাতলা পছন্দ করে। মেজ মামার বাসায় কি হালে আছে যে মানুষটা। এসার তো সারা জীবনে একটা ইচ্ছে ছিল, লেখাপড়া করে একটা চাকরি নিয়ে মাকে ভালো রাখবে। এর চেয়ে বড় কোনো স্বপ্ন দেখেনি। ওর এই ছোট্ট স্বপ্নটাও বড় অনিশ্চয়তার মধ্যে আছে। রান্না বান্না শেষ করে এসব ফ্রেশ হয়ে নেয়। এই মুহূর্তে হাতের কাছে শাড়ি গহনা কিছু থাকলেও সেগুলো পরে সেজেগুজে ফুয়াদের জন্য অপেক্ষা করত। ফুয়াদ এই সম্পর্কটা নিয়ে যত উদাসীন হোক, কিন্তু এসার মন আছে। মনে যাওয়ার ব্যাপারে তেমন কোনো যুক্তি খাটে না। 11টার কাছাকাছি বাজে, ফুয়াদ এখনো ফেরেনি। একবার ফোন দিয়ে দেখবি কিনা এসা চিন্তা করলো। পরে আবার কি ভেবে দিল না, সংকোচ হলো। বন্ধুদের সঙ্গে আছে সে, ফোন দিয়ে বিরক্ত করবে, হয়তো দেরি করে ফিরবে। আড্ডার শেষ দিকে ফুয়াদ একটা সিগারেট ধরলো। সিগারেটের শেষ করে বাইকে উঠবে বাসার উদ্দেশ্যে, কিন্তু এমন সময় নাফিস সবাইকে বলল, চল আমরা মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খেয়ে আসি। অন্যদিন হলে ফুয়াদ সবার আগেই সম্মতি দিত, কিন্তু আজ মাথায় একটু এসার চিন্তা আসলো। মেয়েটা নতুন জায়গা, সম্পূর্ণ একা, নিশ্চয়ই ওর জন্য অপেক্ষা করছে। ফুয়াদ প্রথমেই বলল, কিন্তু তোরা যা, আমি যাব না। সবাই মিলে ওকে এমন ভাবে চেপে ধরলো। যাবি না মানে? কেন যাবি না? বইয়ের জন্য বাসায় ফিরতে হবে, এটা বন্ধু সমাজে বলে নিজের পুরুষত্ব কমাতে চাইল না ফুয়াদ। এছাড়া অন্য কোনো কারণও ধোপে টিকলো না। শেষমেশ ওকে যেতেই হলো। অপেক্ষা করতে করতে 12টার পার। এসা এবার ফোন করলো ফুয়াদকে। বাইকের গতি কমিয়ে ফুয়াদ ফোন ধরলো। এসা কিছু বলার আগেই সে বলল, আমি মাওয়া যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। বাসা হাই সিকিউর, কোনো সমস্যা হবে না, ভয় পেও না। এসা মন খারাপ চাপিয়ে আস্তে করেই বলল, ঠিক আছে। রান্না শেষ? খলিল চাচা সজাগ থাকলে তাকে খাবার দিও। তাকে এখন আমি পাবো কোথায়? আছে গেটেই, ফোন নম্বর দিচ্ছি তোমাকে মেসেজ করে। আচ্ছা। এসা একটু থেমে জিজ্ঞেস করলো, আপনি সারা রাত বাইরে থাকবেন? শেষ রাতের দিকে ফিরবো, তুমি দরজা আটকে ঘুমিয়ে পড়ো। আপনি তাহলে বাসায় ঢুকবেন কিভাবে? পারবো ঢুকতে। এই বলে ফুয়াদ ফোন রেখে দিল। ওর বন্ধুরা বেশ দূরেই চলে গেছে। ও বেপরা গতিতে ছুটে ওদের ধরার চেষ্টা করলো। এসা ঝিম ধরে খাবার টেবিলে বসে রইল। ওকে নতুন একটা বাসায় একা রেখে সে মাওয়া যাচ্ছে, আর সেটা ওকে ফোন দিয়েও জানানোর প্রয়োজন মতো সামান্য গুরুত্বপূর্ণ মনে করলো না। উল্টো ওর ফোন করে জানতে হলো
একা বাসায় ভয় করছে না, কিন্তু এত আগ্রহ করে রান্না করলো। এরপর ফুয়াদের সঙ্গে খাবে বলে খাবার বেড়ে বসেছিল। এসব কিছুর যেন দাম নেই, তার গলায় সামান্য অনুশোচনাও নেই। এসা খলিল চাচাকে ফোন করে ডেকে খাবার দিল, এরপর বিষণ্ণ মুখে নিজে খেয়ে নিল। খাওয়া শেষে পুরো বাসাটা ভালো করে একবার পর্যবেক্ষণ করলো। এখানে কোনো মেয়ে মানুষের যাতায়াত আছে কিনা ধরার চেষ্টা করলো, না, সেরকম কিছু পেল না। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে এসা বিছানায় শুয়ে চোখ বুঝল, কিন্তু ওর মাথায় কেবল ফুয়াদের চিন্তাই আসছে। মানুষটার প্রতি ও এত আকর্ষণ বোধ করছে কেন? সে তো বলে দিয়েছে তার প্রতি মায়া টান না রাখতে। ফুয়াদ শেষ রাতের দিকে বাসায় ফিরে রুমের আলো জ্বালানো। এসা আলো না নিভেই ঘুমিয়েছে। উজ্জ্বল লাইটের আলোতে ওর ঘুমন্ত চেহারা অসম্ভব সুন্দর দেখাচ্ছে। ফুয়াদ এক নজর সেদিকে তাকিয়ে বাথরুমে ঢুকে এশার পরনে গাঢ় সবুজ সালোয়ার কামিজ, ওড়নাটা বালিশের পাশেই রাখে, বুকের কাছাকাছি অনেকখানি উন্মুক্ত। সালোয়ার গুটিয়ে উপরে উঠে ধবধবে ফর্সা পা বের হয়ে আছে। লম্বা চুলগুলো বিছানা জুড়ে ছড়ানো, অত্যন্ত রূপসী চিত্তাকর্ষক। কোনো অপ্সরা ঘুমিয়ে আছে যেন। এই মেয়েকে হঠাৎ এত সুন্দর আকর্ষণীয় কেন লাগছে? নাকি আগেও লাগতো কিন্তু খেয়াল করেনি? ফুয়াদ ওর মাথার কাছে বসে অনেকক্ষণ তাকিয়ে থাকে গভীর মনোযোগে। ওর মুখে পড়া বিরক্তিকর চুলগুলো সরিয়ে দেয়। অনেকক্ষণ বসে থাকার পর লাইট বন্ধ করে এসার পাশে শুয়ে পড়ে ফুয়াদ। মিষ্টি একটা ঘ্রাণ আসছে। এতদিনও আসতো নিশ্চয়ই, ও সেভাবে খেয়াল করার চেষ্টা করেনি। ফুয়াদ আস্তে আস্তে এসার চুলে নাক ডোবালো। কি ব্যবহার করে ও চুলে? চমৎকার ভ্রান্ত। ও এবার এসাকে নিজের ডান বাহুতে টেনে নেয়। মেয়েটার ঘুম খুব ভার। এই শেষ রাতে ঘুম ভাঙিয়ে ওকে বিরক্ত করতে চাইল না। ফুয়াদ নিজের বাহু ডরে এসাকে গভীরভাবে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ল। সকালবেলা এসার অনুভব হলো কেউ ওকে অক্টোপাসের মতো পেঁচিয়ে ধরে আছে। ও নড়তে পারছে না। হতচকিত হয়ে চোখ খুলে ফুয়াদের আলিঙ্গনে নিজেকে আবিষ্কার করলো। ও আরো বিস্মিত হয়, এই লোকটা ওকে এইভাবে নিজের বাহু ডোরে আটকে রেখেছে। এসা নড়াচড়ায় ফুয়াদের ঘুম ভেঙে যায়। সে বিরক্ত হয়ে চোখ খুলে ঘুম জড়ানো গলায় বলল, নড়ো না, চুপচাপ শুয়ে থাকো এভাবে। অজ্ঞত এসাকে ওভাবেই শুয়ে থাকতে হলো। ফুয়াদের এত ভীষণ কাছেও ওর শ্বাস ভারী হয়, হৃদস্পন্দন বাড়ে। ও পলকহীন ভাবে তাকিয়ে থাকে। ফুয়াদকে মুগ্ধ চোখে দেখে। ফুয়াদের প্রেমে পড়ে। তার প্রতি সেই নিষিদ্ধ ভালোবাসা, মায়া টান অনুভব করে। এসা ফুয়াদের বুকে মুখ ডুবাল। ওর মনে তীক্ষ্ণ ধারো শীতল অনুভূতি হয়, গভীর প্রেম জাগে। সেই প্রেমাতুর হৃদয় নিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। এসা, দ্রুত ওঠো, দ্রুত বাসায় ফিরতে হবে। মা কয়েকশো কল দিয়েছে। ফুয়াদের গলায় অতি ব্যস্ততা। এসা ঘুম থেকে লাফিয়ে উঠে বসে ফুয়াদ বলল, বাসায় কিছু না বলে নিখোঁজ হয়ে আছি। কি হবে ভাবতে পারছো? মায়ের ফোনও ধরিনি। এসা দ্রুত ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। ফুয়াদ বলল, এসা ভীতু গলায় জিজ্ঞেস করলো, বাসায় ফিরে আমি কি বলবো কোথায় ছিলাম? আমাকে নিতে এসে আপনিও ফিরলেন না। তাছাড়া আমি মায়ের অনুমতি ছাড়া বেরিয়ে এসেছি। ফ্ল্যাটের দরজা লক করতে করতে ফুয়াদ বলল, সাহসী হও। আমি সাহসী বুদ্ধিমতী মেয়ে পছন্দ করি। আজ দেখবো তোমার বুদ্ধি কতটুকু। তুমি এই পরিস্থিতি কিভাবে সামলাও। এসব মোটেও বোকা না, কিন্তু পলি বেগমের সামনে ওর বুদ্ধি কি কাজে আসবে? সে কি ওর কোনো যুক্তি শুনতে বসে আছে? ফুয়াদ এসাকে বাসার সামনে নামিয়ে দিল। এসার হাত পা ঈশ্বর কাঁপছে আতঙ্কে। ফুয়াদ বলল, তুমি থার্ড ইয়ারের বইপত্র কিছু কিনোনি? রুমে তো দেখলাম না। না কিনলে তালিকা দাও, আমি নিয়ে আসবো। এসার গলা শুকিয়ে আছে এই মুহূর্তে। ও বলল, কিছু কিনেছি, বাকিগুলোর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তুমি ভয়ে এরকম করছো কেন? কি আশ্চর্য! বইয়ের নাম এক্ষুনি আমার ফোনে টেক্সট করে দিয়ে ভিতরে যাও। এসা মাথা নাড়িয়ে যন্ত্রের মতো হ্যাঁ বলল কেবল। ফুয়াদ চলে গেল। এই মুহূর্তে ফুয়াদকে স্বার্থপর ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। এসার বিয়ের পর থেকে দেখে আসছে সে সব ব্যাপারে ওকে সামনে ঠেলে দিয়ে নিজে গা বাঁচিয়ে চলে। বাসার অন্য সকলের মতো পলি বেগমের প্রতি ভয় ফুয়াদের নেই। এই কয়দিনে এসা তা অনুমান করতে পারছে। ফুয়াদ মোটেও ভীতু কিংবা সাহসীন নয়।
সাহসীন নয়। ফুয়াদ মোটেও ভীতু বা সাহসীন গোছের মানুষ নয়। সে মানুষই ভীষণই চতুর, বুদ্ধিমান, সাহসী। তাহলে সে পলি বেগমের মুখোমুখি না হয়ে এশাকে কেন বারবার তোপির মুখে ফেলতে চায়? ফুয়াদ পলি বেগমকে মন থেকে মান্য করে না, আবার তার বাড়াবাড়ি বিপক্ষে কথাও বলে না। কেন এত ভনিতা? অন্য কোনো ব্যাপারে সে তো এরকম ভনিতা করে না। ফুয়াদকে বইয়ের নাম মেসেজ করে দিয়ে এশা কিছুক্ষণই গেটের কাছে দাঁড়িয়ে থাকে। এরপর এক প্রকার প্রাণের মায়া ভুলে বাসার ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা ফেলে। ভয়ে ওর পা দুটো যেন দুর্বল হয়ে আসছে। এত আতঙ্কিত বোধহয় জীবনে আর কখনো হয়নি। সকালবেলার এই ঠান্ডা আবহাওয়াও ঘেমে যাচ্ছে। বাসায় ঢোকার মূল দরজা বেরানো। এসব চোরের মতো নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকল। সকালের নাস্তা সেরে সবাই যার যার রুমে। কথার আওয়াজ পাওয়া গেল এই মুহূর্তে রুমের বাইরে কেউ নেই। এসা সামান্য স্বস্তি পেল ও পা টিপে টিপে নিজের রুমের দিকে হাঁটতে লাগলো। সিঁড়িতে ছোটা বুয়া নার্গিসের সামনে পড়ল। সে কি এক্ষুনি গিয়ে ওর আসার খবর পলি বেগমকে দিবে? রুমের দরজা বন্ধ করে লম্বা একটা দম ফেলে এসা। ওর হৃদযন্ত্রটা এমন ভাবে লাফাচ্ছে ও নিজেকে স্থির করতে চেয়ারের উপর বসল। যে কোনো মুহূর্তেই পলি বেগমের তাণ্ডব শুরু হবে। শম্পা নিজের রুম থেকে বের হয়ে মারুফার রুমের দিকে গেল। দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে জিজ্ঞেস করল, ভাবি কি করছো? কিছু করছি না, আসো ভিতরে আসো। শম্পা ভেতর ঢুকে খাটের উপর বসল। আমার শাশুড়ির ছোট ছেলে আর ছেলের বইয়ের খোঁজ পেলে? আমার শাশুড়ি তোমার কি হয়? যাও দরজা লাগিয়ে দিয়ে এসে এসব কথা বলো। শাশুড়ি মা কোনোভাবে শুনতে পেলে? শম্পা দরজা ছিটকানি আটকে দিল। এরপর মারুফাকে বল, ফুয়াদের বউ কাল এসেছে, আজ এসব তালবাহানা করছে। আর সব নিয়ম কানুন আমাদের বেলায়। আমি রাহাতকে পরিষ্কার বলে দিয়েছি, ফুয়াদের বউ যদি নিজের ইচ্ছায় মতো চলে, আমিও আমার ইচ্ছা মতো চলবো। তারপর রাহাত কি বলল? কি বলবে? কিছুই বলেনি। সত্যি দেখো, এবার বিয়ে হলো কত বছর, নিজের পছন্দ মতো কিছু রান্না করে খেতে গেলেও কত কাহিনী। তুমি তাও রাহাতকে এসব কথা বলতে পারো? আমি যদি এসব বলতে যাই ফয়সাল আমার মুখের উপর দিবে। সে খাঁটি মা ভক্ত ছেলে। আমার জীবনটা এভাবেই কাটবে শম্পা। আফসোস করে কোনো লাভ নেই। আমারও বা কি লাভ বলো? রাহাতকে এসব বলে কি কোনো ফায়দা হবে? সে কি মায়ের অবাধ্য হবে? সবই টাকা সম্পত্তির খেলা ভাবি, অবাধ্য হওয়ার সুযোগ নেই। কিন্তু আমার তো মনে হয় মায়ের জায়গা সম্পত্তি কিছু না থাকলেও ফয়সাল এরকমই মা ভক্ত হতো। আশেপাশে দেখো, মানুষ বিয়ের 2 দিনের মাথায় স্বামী নিয়ে আলাদা সংসার পাতে, আর আমাদের কি কপাল। আমি শুধু এশার সাহস থেকে অবাক হচ্ছি। আমার তো মনে হচ্ছে ওকে তলে তলে ফুয়াদ আশকারা দিচ্ছে, নয়তো এত সাহস পাই কোথায়? যে যাই হোক ভাবি, দেখি কয়টা দিন এসা এভাবে চলতে থাকলে আমরাও নিজেদের খুশির মতো চলতে শুরু করব। মারুফা কিছু বলো না। শম্পাকে ওর জানা আছে, তার দৌড় এই মুখে বলা পর্যন্তই। পলি বেগমের একটা ধমক খেলে বাপের নামও ফুলে চাপায়। শম্পা মারুফার রুম থেকে বের হয়ে সিঁড়ি ভেঙে নিচতলায় যাওয়ার সময় হঠাৎ দেখলো ফুয়াদের রুমের দরজা ভেতর থেকে আটকানো। দরজা তো 2 দিন থেকে বাইরে থেকে আটকানো ছিল। ওরা কি বাসায় ফিরেছে? নিশ্চয়ই ফিরেছে, না তো দরজা ভেতর থেকে আটকাবে কে? ওরা বাসায় ফিরলে বাসার ভেতর হয় প্রলয় হওয়ার কথা, অথচ তেমন কোনো সারা শব্দ নেই। কি অদ্ভুত ব্যাপার, কেউ কি জানে না? শম্পা আবার মারুফার রুমে ছুটে গেল। মারুফা বলল, দেখো কি সাহস, যাও মায়ের কাছে বলে আসো। শম্পা অন্তদন্ত হয়ে গিয়ে এই অতি গুরুত্বপূর্ণ খবরটা পলি বেগমের কানে দিল। তিনি বেশ শান্ত গলায় বলল, ঠিক আছো, তুমি যাও, আমি দেখছি। পলি বেগম এমন প্রতিক্রিয়া করছেন যেন এটি সাধারণ বিষয়। কি আশ্চর্য ব্যাপার! শম্পা তীব্র আশাহত হলো। আজকে দুপুরে একটু ভালো আয়োজন করো। শম্পা চলে আসার সময় পলি বেগম ডেকে উঠলেন। উত্তরে হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ল। এত সহজে এসা পার পেয়ে যাবে? ওর কোনো শাস্তি হবে না? ভালো ব্যাপার তো। এরকম হলে ও আর মারুফাও তো যা খুশি করতে পারে। পলি বেগম বাসার সামনে শখ করে করা সবজি বাগানে পানি দিচ্ছিলেন। এমন সময় শম্পা এসে খবরটা জানালো। তিনি ধীর স্থির ভাবে নিজের কাজ শেষ করে ফ্রেশ হয়ে নেয়। এরপর বাগানের সামনে চেয়ারে বসেই 1 কাপ কফি খান। এসা আতঙ্কিত মনে এখনো রুমে চুপচাপ বসে আছে। হঠাৎ ওর দরজায়
করা নাড়ল কেউ। ও দরজা খুলে পলি বেগমকে দরজার সামনে দাঁড়িয়ে আছে তার দিকে এক নজর তাকে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। পলি বেগম ঠান্ডা মেজাজে নিতান্ত স্বাভাবিকভাবেই জানতে চাইলেন, কোথায় ছিলে গত 2 দিন? ফুয়াদও তোমায় আনতে গিয়ে নিখোঁজ হলো। কয়েকশো কল দিয়েছি, ধরেনি। পলি বেগম এত ঠান্ডা গলায় কথা বলছেন এসা বিস্ময় বিহল হলো, নিচু গলায় বলল, এক রাত হসপিটালে ছিলাম। পরের রাত? আপনার ছেলে ঘুরতে নিয়ে গিয়েছিল। বাহ, ভীষণ ভালো ব্যাপার। এসার বিস্ময় আরো বাড়লো। পলি বেগম কি এই ব্যবহার মন থেকে করছেন? অসম্ভব ব্যাপার। তাহলে তিনি অন্য কোনো কৌশলে শাস্তি ঠিক করেছেন। পলি বেগমের ব্যবহারে স্বস্তি পাওয়ার বদলে আরো আতঙ্কিত হয় এসা। আজকে অনেক রান্না, রুমে বসে না থেকে যাও, গিয়ে রান্না শুরু করো। এই বলে পলি বেগম চলে গেলেন। এসা দুশ্চিন্তায় পড়ে, তিনি এমন রহস্যময় আচরণ কেন করছেন? ফুয়াদ দুপুরের দিকে বাসায় ফিরল। এসার জন্য বই নিয়ে এসেছে, সেগুলো টেবিলের উপরই রাখলো। এরপর রুম থেকে বের হয়ে বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। বাসায় ফিরে যুদ্ধ বিগ্রহ দেখতে পাবে ভেবেছিল, কিন্তু বাসার পরিবেশ স্বাভাবিক। এসা রান্নাঘরে রান্না করছে। মারুফা ভাবি সেখানে থাকায় তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ হলো না। এসা রান্না শেষ করে রুমে চলে আসলো। ফুয়াদ খুব আগ্রহ নিয়ে জানতে চাইল, ব্যাপারটা কি বলো তো? বাসার পরিবেশ এত শান্ত কেন? জানি না। তোমার বই এনেছি, দেখো তো ঠিক আছে কিনা। ফুয়াদ ভেবেছিল এসা খুশি হয়ে আগ্রহ নিয়ে দেখবে, কিন্তু ও দেখলো না। বই কেন এনেছেন? বই কেন এনেছি মানে? মানে কি সেটা আপনি জানেন। কি বলতে চাও পরিষ্কার করে বলো। আমি অনার্স শেষ করব, এটা নিশ্চয়ই আপনার উদ্দেশ্য না। তো আমি কি উদ্দেশ্যে বই এনেছি? এনেছেন যাতে বাসায় আরেকটা ঝামেলা হয়। আপনি যদি আমাকে সত্যি পড়াশোনা করাতে চান তাহলে এই কথা সবার সামনে বলবেন, নয়তো আমার পড়াশোনা করার দরকার নেই। আমি এভাবেই জীবন কাটিয়ে দিব। ও এই ব্যাপার। তুমি তো জেনে শুনেই এই পরিবারে এসেছো। তোমার জন্য আমি কারোর সাথে ফাইট করতে পারবো না। নিজের ভালো একটা ক্যারিয়ারের জন্য আমি কত বছর ধরে স্ট্রাগল করে যাচ্ছি। নিজের বাঁচা নিজে বাঁচতে শিখো। তোমার স্ট্রাগল কেউ তোমাকে করে দিবে না। এই বাসার নিয়ম হলো দুপুরে রান্না বান্না শেষে আগে বাসার পুরুষ সদস্যরা খাবে, তারপর মহিলারা। ফুয়াদকে খাবার রুম থেকে ডাকলো, ও খেতে চলে গেল। পলি বেগম সেখানে উপস্থিত, কিন্তু তিনি ফুয়াদকে কিছুই জিজ্ঞেস করলেন না। কেউই ওকে কোনো প্রশ্ন করলো না। এসা সকাল থেকে কিছু খায়নি, ক্ষুধায় ওর পেটে মোচড়াচ্ছে। পুরুষদের মারুফা খাবার বেড়ে দিয়েছে। তাদের খাওয়া শেষ হলে পলি বেগম মারুফাকে বলায়, আজকে তোমাদের আমি বেড়ে খাওয়াবো। ছেলের বউদের নিয়ে পলি বেগম খেতে বসেছেন। তিনি আদেশ করলেন, তোমরা ভাত যা খাবে প্লেটে নাও, আমি তরকারি দিয়ে দিচ্ছি। ওরা যার যার প্লেটে ভাত নিল। পলি বেগম মারুফা আর শম্পার প্লেটে তরকারি বেড়ে দিলেন। এরপর নিজে নিয়ে খাওয়া শুরু করলেন। এসা বোকার মতো বসে আছে। পলি বেগম কি ওকে তরকারি দিতে ভুলে গেছে? পলি বেগম খাবার মুখে তুলতে তুলতে এশার দিকে তাকিয়ে বলল, তুমি তরকারি ছাড়াই খাও, আমার অনুমতি ছাড়া এই বাসায় সামান্য তরকারি খাওয়াও সম্ভব না। এশা হতভম্ব হয়ে গেল, নির্দয় অপমানে স্তব্ধ হয়ে রইল। এসে খাটের উপর শক্ত হয়ে বসে আছে। অনেকক্ষণ যাবৎ ওর চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। তরকারি ছাড়া ভাত 2 লোকমা মুখে তুলে ও ভেজা চোখে টেবিল ছেড়ে উঠে এসেছে। সেই কান্না এখনো থামেনি। ওর জীবনটা কখনো সহজ ছিল না। ছোটবেলা থেকেই অনেক সংগ্রাম করে বেড়ে উঠেছে। এই জীবনে কত জায়গায় কত ভাবে অপমানিত হয়েছে, আঘাত পেয়েছে, কিন্তু আজকের মতো এমন আঘাত কখনো পায়নি। ওর বুকের ভেতরটায় ভয়ানক জখম হয়েছে, তীব্র দাবানলে দগ্ধ হওয়ার মতন। ফুয়াদ বেলকনিতে রাখা আরাম কেদারের চোখ বুজে বসে আছে। তার আঙুলের ফাঁকে একটি জ্বলন্ত সিগারেটটা অনাদৃতভাবে পুড়ে যাচ্ছে। সেটিতে ফু দেওয়ার মতন মেজাজ হলো না। এই মুহূর্তে ওর মেজাজ ভীষণ বিক্ষিপ্ত। দারুণ ক্রোধে মস্তিষ্ক ফুটন্ত গরম পানির মতো টকবক করছে যেন। পলি বেগম এই বাড়ির সর্বা প্রধান হর্তাকর্তা। তার অনুমতি ছাড়া এখানে একটি পাতাও নড়ে না। তাই বলে খাবার নিয়ে এমন নিচু ধরনের ছোট লোকই তিনি করবেন? এর চেয়ে
বিচ্ছিরি কাণ্ড পৃথিবীতে আর কিছু হতে পারে না। কাউকে খাবার খেতে বসিয়ে তার প্লেটে তরকারি না দেওয়া কিরকম কুৎসিত ব্যাপার। এই দৃশ্য ফুয়াদ কল্পনাও করতে পারে না। এসা মেয়েটার প্রতি ওর তেমন ভালোবাসা নেই, কিন্তু আজ সে কতটা দুঃখ পেয়েছে সেটা উপলব্ধি করতে পারছে। ফুয়াদ চেয়ার ছেড়ে উঠে পলি বেগমের মুখোমুখি হওয়ার এটি সঠিক সময় নয় ওর জন্য, তবুও আজ ভীষণ ভাবে বাধ্য হচ্ছে। ব্যাপারটা ওকে এতটা মর্মাহত করেছে। দম্ভ যত তোমার জায়গা সম্পত্তি অর্থবিত্ত দম্ভ যত বেশি, তোমার জ্ঞান যেন ঠিক ততটাই কম মা। পৃথিবীর সবচেয়ে ছোটলোকি কাজ বোধহয় তুমি আজ করে ফেলেছ। আমার লজ্জা করছে তোমার কাণ্ডে, এশার সামনে যেতেও লজ্জা করছে। তোমাদের নিয়ে আমি সারা জীবন সব জায়গায় শুধু লজ্জাই পেয়ে গেছি। থামে নিজেকে সংযত করার চেষ্টা করে, না এটা সঠিক সময় নয়। পলি বেগম ছেলের দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। পলি বেগমের জন্য ফুয়াদকে তার পছন্দের মেয়েটি ছেড়ে চলে গেছে। কই সেদিনও তো সে এত ক্ষোভ দেখাতে সাহস পায়নি, আজ হঠাৎ এমন আচরণ করা দুঃসাহস কোথায় পেল? ছেলের আচরণে পলি বেগমের যেন বাক্যহারা হয়ে গেল। আগেও তো তার নিয়মে এই সংসার চলেছে সব। তিনি ঘোর অন্যায় করলেও কেউ টু শব্দ করার সাহস করেনি, কিন্তু এই এশাকে বউ করে আনার পর থেকেই একটার পর একটা অস্থিরতা ঝামেলা যেন বেরিয়ে চলেছে। ওই মেয়েটাই সব কিছু মূলে আছে। এই কয়দিনেই ফুয়াদের মাথাও খেয়েছে। এই মুহূর্তে পলি বেগমের ইচ্ছে হলো ফুয়াদের গালে কষিয়ে একটা চড় দিতে, কিন্তু তিনি সেটি না করে ঠান্ডা গলায় বলার চেষ্টা করলেন, তোমার হঠাৎ মনে হলো আমার জ্ঞান কম, সেটি তুমি আমার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে বলছো? তোমার আচরণে আমি এতটা হতবাক হয়েছি যে এই মুহূর্তে তোমাকে দেওয়ার মতো যথাযথ জবাব খুঁজে পাচ্ছি না। তোমার বউকে বাড়ির নিয়ম কানুন মেনে চলতে বলো। যাও, তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। ফুয়াদ চলে আসলো। পলি বেগমের সমস্ত ক্রোধ আক্রোশ আবার এশার উপর জমা হলো। মনে হচ্ছে এই মেয়েটি বাড়ির ভেতর ভালোই ঝামেলা পাকাবে, তার আগেই ওর যথাযথ ব্যবস্থা নিতে হবে। পলি বেগম ক্রু বিদ্রুপ করে সামান্য হাসলেন একা একা। ফুয়াদ এসে এশার সামনে বসল। এশা কান্না থেমেছে, তবে তার চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। বাইরে খেতে যাবে নাকি খাবার আনিয়ে দিব? ফুয়াদ জিজ্ঞেস করলো। এশা মুখ তুলে তাকালো। ওর চেহারায় দুঃখ কষ্ট সব ক্ষোভে পরিণত হলো যেন। ফুয়াদের ওপর ক্রোধে ফেটে পড়ে বলা, আপনি দয়া করে কোনো আদিক্ষেতা করতে আসবেন না। মারুফা আর শম্পা ভাবি যেভাবে চলে আমিও এখন সেভাবে চলবো। খেয়ে পড়ে কোনোভাবে জীবন কাটলেই হবে আমার। ফুয়াদ এশার মুখের দিকে তাকিয়ে রইল। এ কেমন জেদ? আমি তো ভেবেছিলাম এই ঘটনার পর তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জেদ হবে, পড়াশোনা করে স্বাধীনভাবে বাঁচতে চাইবে, কিন্তু এ তো দেখছি উল্টো জেদ। এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতো জায়গা আমার নেই। যার কোথাও যাওয়ার জায়গা নেই তার অত আত্মসম্মান নেই, জেদও নেই। আপনি আর কোনো নিয়মের বাইরে আমাকে ঠেলে দেবেন না। আপনার মায়ের সাথে আপনার কোনো ব্যক্তিগত আক্রোশ যদি থেকে থাকে সেটা নিজে মেটান, আমাকে দয়া করে আর ঢাল বানাবেন না। আমি শুধু খেয়ে পড়ে বেঁচে থাকার জন্যই বিয়ে করেছি। আপনার তো আর আমাকে পছন্দ নয়। বিয়ে করে মায়ের মন রক্ষা করেছেন, যে কোনো মুহূর্তে দেশের বাইরে চলে যাবেন। এরপর আমি এ বাড়িতে কাজের মানুষের মতো পড়ে থাকবো। আপনার মায়ের চেয়ে আপনিও আমার সঙ্গে কম নিষ্ঠুরতা করছেন না। ফুয়াদ এইসব কথা আর কোনো জবাব না দিয়ে বলল, আমি তোমার জন্য খাবার কিনে আনছি। আমি খাবো না। ফুয়াদ এশার না শুনলো না। সে গিয়ে খাবার নিয়ে আসলো। রুমের দরজা বন্ধ করে একটা প্লেটে খাবার বেড়ে এশার সামনে দিয়ে জিজ্ঞেস করলো, তুমি খাবে নাকি আমি খাইয়ে দিব? এশা কোনো কথা বলল না, না বলে মুখে শক্ত করে রাখলো। এভাবে শক্ত হয়ে আছো কেন? মুখে খুলো। আমাকে অফিসে যেতে হবে, 5টার দিকে গুরুত্বপূর্ণ মিটিং আছে একটা। আমি ব্যবসায় একটার পর একটা লস করেই যাচ্ছি। এরকম চলতে থাকলে মা আমাকে ব্যবসা থেকে আউট করে দিবে। এই মুহূর্তে সেটা করলে আমি ঝামেলায় পড়ে যাব। এশা মুখ খুললো না। ফুয়াদ এত অনুরোধ করলো, প্রথমে ভালো করে বলেছে, পরে রাগও হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। এই মেয়ে এত একহুঁয়ে ওর জানা ছিল না। তাছাড়া ফুয়াদের সঙ্গে এই প্রথম সে রাগ দেখিয়ে কথা বলেছে।
এর আগে যত কিছু হয়েছে এরকম আচরণ করার সাহস করেনি, আজ হয়তো একটু বেশিই কষ্ট পেয়েছে, সেই জন্য রাগ দেখিয়ে ফেলেছে। ফুয়াদ এমন যুক্তি দাঁড় করালো। ফুয়াদ ওকে সাহসী হতে বলেছে, সেই সাহস কি এসা ওর সাথে দেখাচ্ছে? মিটিং এর সময় হয়ে যাচ্ছে, এসব ভাবনা ছেড়ে ফুয়াদ তৈরি হয়ে নিল। প্লেটের খাবার অবহেলায় পড়ে আছে এখন, আর ওকে দোষামত করার সময় নেই। ফুয়াদ দ্রুত সুটবুট পরে গায়ে পারফিউম মেখে বের হওয়ার আগেই আরেকবার বলল, ইচ্ছে হলে খেয়ে নিও। ফুয়াদ অফিস থেকে ফিরে দেখে খাবার যেরকম রেখে গেছে সেরকমই পড়ে আছে। এসব বিছানার উপরে জড়সড় হয়ে ঘুমাচ্ছে। আশ্চর্য মেয়ে তো। ফুয়াদের এত রাগ হচ্ছে। ও প্রথমে হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে রাখলো। অফিসের ফর্মাল ড্রেস পোশাক বদলে ট্রাউজার আর টি শার্ট পরে নিল। এরপর বিরক্ত মেজাজে এসার কাঁধে মৃদু ধাক্কা দিল। এই মেয়ে ওর কথা শুনছে না কেন? ও বাইরে থেকে খাবার এনে দিয়েছে, বারবার করে খেতে বলে গিয়েছে, কিন্তু সেই কথা অমান্য করলো। একটু লাই পেয়ে কি মাথা চেপে বসেছে? পথে থাকে এসে ঘুম ঝরানো চোখে তাকিয়েই বলল, আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি, আমার ঘুম ভাঙবেন না প্লিজ। ফুয়াদ আর ওকে ডাকলো না। না খেলে না খাক, ওর তাতে কি? ও খাবার এনে দিয়েছে, নিজের কর্তব্য পালন করেছে। খালি পেটে শুয়ে শুয়ে স্বপ্ন দেখুক। এসার ঘুম ভাঙলো মাঝরাতে। ফুয়াদ তখন সজাগ। ঘুম ভাঙার পরও প্রথমে ফুয়াদকে প্রশ্ন করল, আজকে কি জ্যোৎস্না রাত? জ্যোৎস্না অমাবস্যার খবর আমি রাখি না। ফুয়াদ বিরক্ত গলা উত্তর দিল। এসা উঠে হাত মুখ না ধুয়ে প্লেটের খাবার খেয়ে নিল। এরপর জানালার পর্দা সরিয়ে বাইরে উকি দিয়ে দেখলো উজ্জ্বল চাঁদের আলো। আমি কি স্বপ্ন দেখেছি জানি? না, জানি না। আমি কি স্বপ্ন দেখেছি জানেন? দেখেছি এরকম একটা জ্যোৎস্না রাতে নদীর পাড়ে বসে আছি, জ্যোৎস্নার আলোয় চারদিকে এত সুন্দর দেখাচ্ছিল। ফুয়াদ ল্যাপটপ বন্ধ করে এসার দিকে তাকায়। চলো তাহলে নদীর পাড়ে বসে জ্যোৎস্না দেখতে। ফুয়াদ ওর সাথে বিদ্রুপ করছে, কিন্তু না, পরে বুঝে গেল সে সত্যি সত্যি ওকে নিয়ে যেতে চাচ্ছে। এসা ভয় পেয়ে বলল, না না, আপনাদের বাড়ির নিয়মের বাইরে হয়ে যায় যদি? ফুয়াদ চোখ রাঙিয়ে তাকালো, ঝাঁঝালো গলায় বলল, আমার কথা অমান্য করো কোন দুঃসাহসে? দুপুরে কিছু বলিনি, এখন একদম জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিব তোমাকে। অগত্যা এসাকে ফুয়াদের সঙ্গে বের হতে হলো নদীর পাড়ে বসে জ্যোৎস্না দেখতে। এসা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, ঠান্ডা শীতল বাতাসে ওর চুলগুলো উঠছে। চাঁদের ঝকঝকে আলোতে এসার মুখ হয়েও চমৎকার সুন্দর দেখাচ্ছে। ফুয়াদ সেদিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। তার মনে প্রেমে পড়ার ভয়, বিয়ে করতে হয়েছে বলেই করেছে কেবল। স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসার ব্যাপারগুলো সচেতনভাবে উপেক্ষা করে চলেছে। মেয়েটার প্রতি অন্যায় করেছে জানে, কিন্তু কি করার? সব মানুষের আলাদা স্বপ্ন পরিকল্পনা থাকে। এসা ওর জীবনের পরিকল্পনার অংশ নয়। দাঁড়িয়ে থাকবে? বসতে পারো চাইলে। ফুয়াদ বলল। এসা বোধহয় শুনতে পেল না, সে উদাস অন্য মনস্ক হয়ে আছে। আপনি জ্যোৎস্না দেখতে পছন্দ করেন নাকি আমি বলেছি দেখে এসেছেন? অনেকক্ষণ পর এসা জানতে চাইল। ফুয়াদ উত্তর দিল, কবি সাহিত্যিকরা তাদের গল্প, উপন্যাস, কবিতায় জ্যোৎস্না, বৃষ্টি এসবের অতিরঞ্জিত সৌন্দর্যের ব্যাখ্যা দিয়ে মেয়েদের প্রভাবিত করতে পারছে, ছেলেদের পারে নাই তেমন। ছেলেরা অত সহজে প্রভাবিত হয় না। জ্যোৎস্না দেখতে আবার পছন্দ করার কি আছে? আপনার ধারণা যে সব মেয়েরা গল্প উপন্যাস পড়ে শুধু জ্যোৎস্না বৃষ্টি পছন্দ করে? বেশিরভাগ ক্ষেত্রেই। তোমার রুমেও অনেক বই দেখেছি। আর কিছু না বলে ঘাসের উপর বসলো। ফুয়াদ বিরক্ত গলায় বলল, এই রাতের বেলায় ঘাসের ভিতরে সাপ বিচ্ছু কিছু না দেখে বসে পড়লে? ওঠো। ও সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে দাঁড়ালো। এই জ্যোৎস্নার আলোয় নদীর পাড়ে নিজের মনের তীব্র উদাসীনতা ওকে বেখেয়ালি করে দিয়েছে যেন। মোবাইলের আলো জ্বালিয়ে জায়গাটা ভালো করে দেখে এসাকে আবার বসতে বললাম। এই বিয়েটা করে তুমি একটা বোকামি করলে এসা। এর চেয়ে যদি কোনো মধ্যবিত্ত পরিবারে ছোটখাটো চাকরিজীবী কাউকে বিয়ে করতে, শান্তিতে থাকতে। এবার এসার পাশে বসে সিগারেট ধরাতে ধরাতে কথাটা বলল ফুয়াদ। ও এই কথার উত্তর না দিয়েই বলল, ফুয়াদ, সিগারেটের ধোঁয়ার গন্ধে আমার শ্বাস আটকে যায়, আপনি শেষ করুন, আমি একটু হাঁটি। না না, বসো, দুঃখিত। সিগারেটটা পানিতে ফেলে দিল। ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, এজন্য মা সবসময় চাইতেন আমার ধনী
আমার ধনী পরিবারে বিয়ে হোক, যাতে আমার জীবনে কোনো অভাব না থাকে। ধনী পরিবার থেকে আমার জন্য আরও বিয়ের প্রস্তাব এসেছিল, কিন্তু বেশিরভাগই আমার সম্পর্কে জেনে পিছিয়ে গেছে।